নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব জগন্নাথ দেবের মাসি আসলে কে, কেন রথের দিন তার বাড়িতেই যান জগন্নাথ দেব। শাস্ত্রে বলা হয়েছে রথস্থ বামনম দৃষ্টা পুনর্জন্মন বিদ্যতে। এর অর্থ হলো রথের উপর অধিষ্ঠিত বামন জগন্নাথকে একবার দর্শন করলে আর পুনর্জন্ম হবে না। তাই রথের দড়ি টানাকেও পুণ্যের কাজ হিসেবেই গণ্য করা হয়। রথযাত্রা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয়। এই রথে চেপেই মাসির বাড়িতে যান জগন্নাথ, সঙ্গে যান বলরাম ও সুভদ্রা। কিন্তু হঠাৎ কেন মাসির বাড়ি? মাসির বাড়ি কেনই বা এত পছন্দ জগন্নাথের? আর এই মাসির নামই বা কী, কোথায় তার বাড়ি? এসব জানতে হলে দেখতে হবে আমাদের আজকের ভিডিও। পুরাকালে বিষ্ণুর পরম ভক্ত ছিলেন কলিঙ্গের রাজা ইন্দ্রদম্ন। তিনি গড়ে তুলেছিলেন একটি মন্দির, বর্তমানে আমরা যাকে জগন্নাথ ধাম হিসেবে চিনি। কিন্তু সেই মন্দিরে কোনো বিগ্রহ ছিল না। রাজসভায় একদিন কেউ একজন বলল নীলমাধবের কথা। উনিই নাকি বিষ্ণুর এক রূপ। নীলমাধবকে খুঁজতে লোকলস্কর পাঠালেন রাজা। শেষ পর্যন্ত জামাইকে চোখ বেঁধে নিয়ে যেতে রাজি হলেন তিনি। এদিকে ছেড়ে দেওয়ার পাত্র নন বিদ্যাপতি। হাতে সর্ষে নিয়ে সারা রাস্তা ছড়াতে ছড়াতে তিনি গেলেন তার শ্বশুরমশাইয়ের সঙ্গে। নীলমাধবকে দেখে নিজেকে আর স্থির রাখতে পারলেন না বিদ্যাপতি। ভক্তি ভরে পুজো দিলেন নীলমাধবের। আর তখনই আকাশ থেকে দৈববাণী হলো, এতদিন আমি দিন দুঃখীর পুজো নিয়েছি, এখন আমি মহা উপাচারে রাজা ইন্দ্রদম্নের পুজো নিতে চাই। কিন্তু জামাইয়ের এই আচরণে প্রচুর ক্ষুব্ধ হলেন সবররাজ। নীলমাধবকে হারানোর ভয়ে বন্দি করলেন বিদ্যাপতিকে। পরে অবশ্য ললিতার কান্নায় গলে গিয়েছিলেন তিনি, মুক্ত করেছিলেন বিদ্যাপতিকে। বিদ্যাপতি খবর পাঠিয়েছিলেন রাজা ইন্দ্রদম্নের কাছে। রাজাও মহা আনন্দে জঙ্গলে এলেন নীলমাধবকে নিয়ে যাওয়ার জন্য। যদিও সমুদ্র থেকে সেই কাঠ আর তোলা গেল না। শেষে কাঠের একদিকে ধরলেন সবররাজ, আরেকদিকে ধরলেন ব্রাহ্মণপুত্র বিদ্যাপতি। তখন ওই সমুদ্র থেকে সেই কাষ্ঠখণ্ড উঠে এলো। এবার শুরু হলো মূর্তি গড়ার কাজ। সেখানেও রয়েছে আরেকটি গল্প। সেই কাঠ এমনই শক্ত ছিল যে মূর্তি গড়া তো দূরের কথা, ছেনি হাতুড়ি ফুটাতেই পারল না সেই কাঠে। তাহলে মূর্তি গড়বে কে? আবার রাজার মাথায় হাত। ইন্দ্রদম্নের সেই অসহায় অবস্থা দেখে দুঃখ পেলেন ভগবান। শিল্পীর রূপ ধরে স্বয়ং জগন্নাথ এসে দাঁড়ালেন রাজপ্রাসাদের দরজায়। তবে তার শর্ত একটাই, 21 দিনের আগে কেউ যেন তার কাজ না দেখে। শুরু হয়ে গেল কাজ। রাজা ইন্দ্রদম্নের রানী গুন্ডিচা রোজই রুদ্ধ দুয়ারে কান পেতে শুনেন কাঠ কাটার ঠক ঠক শব্দ। 14 দিন পর হঠাৎ একদিন রানী এসে দাঁড়ালেন সেই রুদ্ধ দুয়ারে, কিন্তু ভিতরে কোনো আওয়াজ নেই। অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো শব্দ না পেয়ে শেষে কৌতূহলবশত বাধ্য হয়ে দরজা খুলে ফেললেন রানী। দেখলেন বৃদ্ধ কারিগর উধাও। পড়ে আছে 3টি অর্ধসমাপ্ত মূর্তি। তাদের হাত পা কিছুই তখনও গড়া হয়নি। অনুশোচনায় এবং দুঃখে ভেঙে পড়লেন রাজা ও রানী। তখন ওই স্বপ্ন দেখালেন জগন্নাথ। বললেন এমনটা আগে থেকেই ঠিক করা ছিল, তিনি এই রূপেই পূজিত হবেন। এরপর থেকেই এই রূপে ভক্তদের মধ্যে জনপ্রিয়তা লাভ করতে লাগলেন জগন্নাথ দেব। এবার রথের কথায় আসা যাক। জগন্নাথ দেবের প্রধান অনুষ্ঠানই হলো রথযাত্রা। এই দিনে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে মাসির বাড়িতে যান জগন্নাথ দেব। মাসির বাড়ি অর্থাৎ রাজা ইন্দ্রদম্নের পত্নী গুন্ডিচার বাড়ি। সেখান থেকে আবার 7 দিন পরে মন্দিরে ফিরে আসেন জগন্নাথ দেব। এটাকেই জগন্নাথ দেবের মাসির বাড়িতে যাওয়া বলে। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ দেব। এই যাওয়াকেই বলে সোজা রথ, আর ফিরে আসাকে বলে উল্টো রথ। মনে করা হয় পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা থেকেই বাংলাতে রথযাত্রার সূচনা হয়েছে। চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলায় নিয়ে এসেছিলেন। চৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রার প্রচলন করেন। এখন বাংলার বহু জায়গাতে এই রথযাত্রা অত্যন্ত জনপ্রিয়। বাঙালিদের কাছে এখন রথযাত্রার দিনটি অত্যন্ত শুভ। অনেকেই এই শুভ অনুষ্ঠানে বিভিন্ন রকম আচার আচরণ পালন করেন। এমনকি খুঁটি পোঁতার মাধ্যমে বা খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর সূচনা হয় এই দিনেই। বন্ধুরা, আজকের পর্ব এ পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।
এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।